অধ্যায়ের নাম হচ্ছে কনজাংশন। চলে আসি কনজাংশন অধ্যায়টি প্রথমেই যদি আমরা একটু গবেষণা করি, এখান থেকে কতগুলো প্রশ্ন আমাদেরকে পড়তে হবে বা নিবন্ধনে আসছিল সেইটা একটু গবেষণা আগে দেখে নিই। প্রথমে দেখেন অধ্যায়ভিত্তিক শিক্ষক নিবন্ধন প্রশ্নসমূহ এ পর্যন্ত কতগুলো প্রশ্ন এখানে আসছে সেই প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 1 নম্বর প্রশ্ন, কনজাংশন অধ্যায়টা বুঝতে হবে যে কেন আমি পড়বো, এখান থেকে আমার নিবন্ধনে কি সাপোর্ট পাবো শিক্ষক নিবন্ধন পরীক্ষায়। দেখেন এই প্রশ্নটা একটু সলভ করি আমরা। ইট ইজ হেলথ ড্যাশ ইজ ওয়েলথ, এখানে আনসারটা হবে হুইচ ইজ ওয়েলথ। এই যে 4টা অপশনে আমাদেরকে 4টা কনজাংশন দিল, ঠিক সেমভাবে পরীক্ষার হলে অপশনগুলো এরকম সাজানো থাকবে। এইটা আসছে হচ্ছে 13তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে, 13তম নিবন্ধনে আসছে এইটা। তাহলে আমাদের দেখেন কনজাংশন অর্থ জানলে আমরা এখান থেকে একটা আনসার করতে পারবো, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এইটা আমরা এখান থেকে বুঝে নিলাম যে এইভাবে আমাকে অপশন দিবে, সলভ করতে হবে। তারপরে দেখি 2 নম্বর প্রশ্ন কি আসছে। হি ইজ ওয়ার্কিং হার্ড, হি ইজ ওয়ার্কিং হার্ড। এবার দেখেন বলছে সে কঠোর পরিশ্রম করে। এই প্রশ্নটা আসছে কবে? 10ম শিক্ষক নিবন্ধনে। এখন এইখানে এমনভাবে অপশন দিচ্ছে, এইটা হলো কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স কি? একটা সেন্টেন্সের এক অংশ দেওয়া থাকবে, আমাকে অপর অংশ পূরণ করতে হবে, এটার নাম হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। সো এইখানে কোনটা আনসার হবে? সে কঠোর পরিশ্রম করে সো দ্যাট, এটা অনেকে হয়তো জানি যে সো দ্যাট, যাতে হি ক্যান শাইন ইন লাইফ, সে তার জীবনে উন্নতি করতে পারে। যেমন আমি কঠোর পরিশ্রম করি যেন আমি আপনাদের সাথে পরিচিত হতে পারি। তো খেয়াল করেন তাহলে এই যে সেন্টেন্সগুলো কমপ্লিটিং সেন্টেন্স আকারেও কনজাংশন থেকে আসছে। এই যে সো দ্যাট দেখেন, তাহলে আমাদেরকে কিন্তু সো দ্যাটের ইউজেসটা শিখতে হবে। যেহেতু আমরা বলছি যে আমাদের কোর্সটা হচ্ছে গবেষণাধর্মী, সো আমরা কিন্তু ওইভাবেই পড়াচ্ছি, আপনারা ওইভাবে চেষ্টা করেন। আচ্ছা, তাহলে আমরা সো দ্যাটের ইউজেসটা যখন পাবো মূল আলোচনায় গিয়ে, তখন সেই সো দ্যাটের আলোচনাটাও আমরা ভালো করে মনোযোগ দিব। নেক্সট কোশ্চেন দেখি। 2 নম্বর প্রশ্ন ছিল 10মে। 3 নম্বর প্রশ্ন আসছে 7ম প্রভাষক নিবন্ধনে। দেখেন এখানে কি ছিল, বলছে দ্য ফ্লাইট উইল টেক অফ। দ্য ফ্লাইট উইল টেক অফ মানে হচ্ছে ফ্লাইটটি কি করবে? টেক অফ মানে ছাড়বে, ড্যাশ দ্যাট দ্য ওয়েদার ইজ গুড। এই যে খেয়াল করেন এইখানে দ্যাট যদিও একটা কনজাংশন, তারপরেও দ্যাট একটা কনজাংশন, তারপরেও শূন্যস্থানে বিভিন্ন রকম কনজাংশন দিয়েছে। সো এখন আমাকে বুঝতে হবে যে দ্যাটের সাথে এখান থেকে কোন আনসারটা উত্তর হতে পারে। এটা আনসার হবে হচ্ছে প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট কেন? নিয়মটা হচ্ছে আপনার এই প্রোভাইডেড আর হলো দ্যাট, এই দুটো শব্দ মিলে একসাথে যদি থাকে তাহলে সেটার নাম হলো প্রোভাইডেড দ্যাট। প্রোভাইডেড দ্যাট এই দুটো শব্দ যদি একসাথে থাকে তাহলে এটার আমি একটু বলে দিচ্ছি, এটা হলো ইফ এর মতো কাজ করবে। প্রোভাইডেড দ্যাট সমান সমান ইফ, তার মানে যদি অর্থে প্রোভাইডেড দ্যাট, এই পুরোটা মিলেই হচ্ছে একটা কনজাংশন। সো আমরা যখন কনজাংশনের ইউজেস নিয়মের মধ্যে ঢুকবো তখন এই প্রোভাইডেড দ্যাটের ইউজেসটা কিন্তু শেখাবো, তখন মনোযোগ দিবেন। তাহলে এই প্রশ্নের আনসারটা কি বলেন? প্রোভাইডেড দ্যাট। বাংলাটা হচ্ছে এরকম, দ্য ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইটটি ছাড়বে বা উড্ডয়ন করবে, প্রোভাইডেড দ্যাট যদি এমন থাকে যে দ্য ওয়েদার ইজ ভেরি গুড বা ইজ গুড মানে আবহাওয়াটা ভালো থাকে, তাহলে আমাদের ফ্লাইটটা ছাড়বে। তার মানে এটা হলো যদি ডট ডট তাহলে মিনিং দিতে আমাদের এই প্রোভাইডেড দ্যাট কনজাংশনটি ব্যবহার করতে হবে। সো এই প্রোভাইডেড দ্যাট অনেকে জানতেন না, আজকে একটু শিখে নিলেন। তো এটা আসছে কত নিবন্ধনে? 7ম। 4 নম্বর প্রশ্ন দেখি আমরা। প্রথমে কোশ্চেনগুলো আলোচনা করে নিচ্ছি, যারা পারেন তারা তো আনসার একটু করবেন, সমস্যা নাই। বলছে রিড অ্যাটেন্টিভলি ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সাম। বলেন তো এটা কি আনসার হতে পারে? এইটা কোশ্চেন নাম্বার 4। রিড অ্যাটেন্টিভলি অর্থাৎ মনোযোগ দিয়ে পড়ুন, ড্যাশ ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন। সো এটার আনসার হচ্ছে এই যে লেস্ট শব্দটি। তাহলে আমরা লেস্ট, এইটা একটা কনজাংশন, আমরা এই কনজাংশনের ইউজেসটাও কিন্তু পড়ব। তাহলে এটা বাংলা মিনিং এরকম, রিড অ্যাটেন্টিভলি, লেস্ট মানে পিছে ভয় হয় যে ইউ শুড ফেল ইন দ্য এক্সাম, না জানি তুমি পরীক্ষায় ফেল করো, এরকম একটা ভয় বা আশঙ্কা থেকে লিস্ট শব্দের ইউজেস হয়। এটার বিস্তারিত ইউজেস আমরা রুলসের মধ্যে গিয়ে আরও পড়ব। আপাতত কোশ্চেন দেখে নিলাম। এইটা আসছে 9ম প্রভাষকে। তাহলে গবেষণা অনুযায়ী কিন্তু আমরা ওই জিনিসগুলো বেশি পড়বো, কারণ এখান থেকেই বারবার কোশ্চেন আমাদের হবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 5 নম্বর প্রশ্ন, উই ইট ড্যাশ উই মে লিভ। উই ইট আমরা খাই, ড্যাশ উই মে লিভ। সো এখানে কোনটা আনসার হবে বলেন?
5 নাম্বার কোশ্চেনটা 5 নাম্বার বলছে উই ইট ড্যাশ উই মে লিভ। এখানে দেখেন আনসারটা হচ্ছে 3 নাম্বার সো দ্যাট। এই যে আমরা কিন্তু একটু আগে দেখে আসছি সো দ্যাটের ইউজেস থেকে কোশ্চেন হয়েছে, সো এখানে দেখলাম আরও একটা সো দ্যাটের ইউজেস পাচ্ছি, তাহলে সো দ্যাটের উপর আমাদেরকে ফোর্স দিতে হবে নিবন্ধনের জন্য, সো দ্যাটটা আমরা বেশি করে পড়ব। সো এটার আনসার হচ্ছে সো দ্যাট, আমরা খাই যাতে আমরা বাঁচতে পারি। উই ইট আমরা খাই, সো দ্যাট মানে যাতে, উই মে লিভ আমরা বাঁচতে পারি। 6 নম্বর প্রশ্নটা দেখেন, কোশ্চেন নাম্বার 6 বলা হচ্ছে ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অ্যান্ড অফার ড্যাশ। এইবার বলেন এখানে কোনটা আনসার হবে। আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়ে গেলাম, এই প্রশ্নটার আনসার হচ্ছে অর। হ্যাঁ, ইউ মে অ্যাকসেপ্ট দ্য জব অ্যান্ড অফার, তুমি জবের একটা অফার গ্রহণ করতে পারো, অর অথবা ইউ মে ওয়েট ফর দ্য বেটার জব, অথবা তুমি ভালো চাকরির জন্য অপেক্ষা করতে পারো। সো এইখানে মিনিংয়ের একটা ব্যাপার আছে, তাহলে আমরা আরেকটা জিনিস দেখলাম অরটা সাধারণভাবে অষ্টম নিবন্ধন আসছিল অনেক আগে, সো আমরা এটার ব্যবহার দেখব না, বাকিগুলো হয়তো নিয়মের মধ্যে গিয়ে পড়বো। তাহলে আমরা দেখলাম যে আমাদের নিবন্ধন পরীক্ষাতে এই পর্যন্ত আমরা মোট 6টি প্রশ্নের দেখা পাই। এই গবেষণাটা বিভিন্ন রাইটারের মধ্যে বিভিন্ন রকম হতে পারে, তবে আমরা আমাদের মতো করে করেছি। যেহেতু আমি আজকে প্রায় 12 বছর ধরে এই বই নিয়ে কাজ করি, এই বইয়ের মধ্যে নিবন্ধনের সকল কোশ্চেন সহ গবেষণা সহ সব কিছু দেওয়া আছে। এটা সব চাকরির জন্য একটাই বই, তো এই কারণে আমার গবেষণা অনুযায়ী আপনারা আগাতে থাকেন, আমার সাথে সময় দেন। ইনশাল্লাহ যে এক্সপেকটেশন দিয়েছি 25-এ 25 পাবেন, সেই এক্সপেকটেশন পূরণ করতে হলে 18টা ক্লাস, 18টা এক্সাম, 18টা লেকচার শিট ভালো করে পড়তে হবে। পাশাপাশি আমার দেওয়া সাজেশন অনুযায়ী বাড়তি 2-1টা বই নিজেদের মতো করে পড়ে নেবেন, ইনশাল্লাহ মনে রাখতে পারলে পাবেন। আমি তো কমন দেখাতেই পারবো, সেটা বড় কথা না, কিন্তু আপনি কয়টা কমন পেয়ে দাগাতে পারলেন এইটাই বড় কথা। এই জন্য চেষ্টা করেন যে আমার 25 দরকার নয়, 20 থেকে 25-এর মধ্যে পেলেই হবে ইনশাল্লাহ। ইংলিশে এটা আমি কভার করে দেব। তো এই ছিল কোশ্চেন রিসার্চ। আমরা এখন কোশ্চেন রিসার্চ থেকে বের হয়ে সরাসরি আলোচনায় প্রবেশ করব। আলোচনা, আমাদের সাথে আছেন বিপ্লব, আছেন হচ্ছে সোয়াইব, আছেন হচ্ছে শাকিল হোসাইন, আরো অনেকেই আছেন, সঞ্জিদা আছেন, ইনশাল্লাহ পারবো। ওকে, বলছে কনজাংশন ভার্সেস প্রিপোজিশন। প্রথম নিয়ম, আমরা চলে আসছি কনজাংশনের বিস্তারিত রুলস আলোচনা। প্রথমে আমরা দেখব কনজাংশন এবং প্রিপোজিশনের মধ্যে পার্থক্যটা কি। দেখেন, আমি জাস্ট প্রথমে একটু খেয়াল করি, এই জাস্ট একটা রুলস আপনি মনে রাখলেই হয়ে যাবে। কাকে কনজাংশন বলবো? কনজাংশন হতে হলে এর পরে যেটা থাকবে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন থাকবে। এই যে সাবজেক্ট ভার্ব লিখলাম, কোনো কোনো সেন্টেন্সে এই সাবজেক্ট, কোনো সেন্টেন্সে এই ভার্ব, কোনো সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব, এই দুটো বিষয় উজ্জ্ব থাকতে পারে। এই ক্ষেত্রে এই পাশে আরেকটা সাবজেক্ট ভার্ব থাকবে, সাবজেক্ট প্লাস ভার্ব থাকে। এবার আসি প্রিপোজিশন কি জিনিস। প্রিপোজিশন হলো এর পাশে সরাসরি ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে, ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে। সো ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে, কিন্তু এখানে কোনো রকম সাবজেক্ট আর ভার্বের অস্তিত্ব পাওয়া যাবে না। সাবজেক্ট ভার্বের অস্তিত্ব সবসময় যে উল্লেখ থাকবে তা না, এটা উজ্জ্ব থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে, উজ্জ্ব থাকতে পারে। উজ্জ্ব থাকতে পারে মানে কি? সেটাকে আপনি দেখতে পাবেন না, মানে দেখা যাবে না। উজ্জ্ব থাকতে পারে মানে কি? সেটাকে দেখা নাও যেতে পারে। যেমন একটা উদাহরণ দেই, আপনারা এখানে উদাহরণ দিলে বুঝবেন। হি ইজ পোর, বাট এই যে হি ইজ অনেস্ট, এইখানে হি ইজ কিন্তু আমাদের বিভিন্ন সেন্টেন্সে থাকে না, থাকে না বলেন? হি ইজ উজ্জ্ব থাকে। তাহলে প্রশ্নটা সরাসরি থাকে এরকম যে হি ইজ পোর বাট অনেস্ট। এইখানে আপনাকে বুঝে নিতে হবে যে এই জায়গাতে সাবজেক্ট ভার্ব হি আর হইল ইজ উজ্জ্ব আছে। সো হি আর ইজ উজ্জ্ব থাকলে সমস্যা নাই, বুঝে নিতে হবে সাবজেক্ট ভার্ব আছে। তখন এই যে বাটটাকে বলবো কনজাংশন, কারণ কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন পাওয়া যাচ্ছে। ক্লিয়ার? এই ক্ষেত্রে বাটকে বলবো হচ্ছে আমরা কনজাংশন। আর প্রিপোজিশন কেমন? যেমন আই উইল জয়েন বাট ইউ, এই কথাটার মানে হলো তোমাকে ছাড়া। এই যে দেখেন, এই বাট মানে হলো ছাড়া, এইখানে বাট মানে ছাড়া বা ব্যতীত। এইখানে দেখেন ইউ শুধুমাত্র একটাই জিনিস আছে, এটা হলো অবজেক্টের মতো কাজ করছে, এটা অবজেক্টের মতো কাজ করছে। এখানে এই ইউ অবজেক্টিভ প্রপ, এটা কোনো সাবজেক্ট না। হ্যাঁ, এখানে আমি যদি এরকম বলতাম বাট হিম, মানে তাকে ছাড়া, তো এই হিম তার সাবজেক্ট হয় না কখনো। সো এইরকমভাবে এই বাটের পরে শুধুমাত্র ওয়ার্ড বা ফ্রেজ আছে, দ্যাটস ওয়াই এই বাটটার নাম হলো প্রিপোজিশন। তাহলে আমরা একদম সহজে
আপনি নোট করলে করে নিতে পারেন। সেটা হচ্ছে সহজে মনে রাখবো, কনজাংশনের পরে সাবজেক্ট ভার্ব সেটা উজ্জ্ব আকারে অথবা সরাসরি থাকবে, আর প্রিপোজিশনের পরে সাবজেক্ট ভার্ব থাকবে না, শুধু ওয়ার্ড অথবা ফ্রেজ থাকবে। ক্লিয়ার? এইটা হচ্ছে কনজাংশন আর প্রিপোজিশনের পার্থক্য। এই পর্যন্ত বুঝতে পেরেছেন কিনা সবাই? তাহলে কনজাংশন আর প্রিপোজিশনের পার্থক্য ক্লিয়ার। কনজাংশন কাজ করে সাবজেক্ট ভার্বের সাথে একসাথে থাকে, যেখানে সাবজেক্ট ভার্ব সরাসরি উল্লেখ থাকতে পারে আবার নাও থাকতে পারে, বুঝে নিতে হবে। থাকে না কখন? যখন আগের বাক্যের সাবজেক্ট একই রকম হয়। সাবজেক্ট ভার্ব যদি একই হয় তখন পরের বাক্যে সাবজেক্ট ভার্ব উল্লেখ থাকে না। আর প্রিপোজিশনের ক্ষেত্রে সরাসরি একটা ওয়ার্ড থাকবে যেটা কোনো সাবজেক্টও না, ভার্ব না, সোজা কথা ভার্ব না। ক্লিয়ার? ওকে, এখন আমি চলে যাই পরের নিয়মে। পরের নিয়মে এখান থেকে কয়েকটা উদাহরণ যদি সলভ করেন করতে পারেন, এটা লাগবে না, এইটা একটু বলেন। হি কুড নট উইন বাট, এখানে আনসারটা কি? বাট লার্নড এ লট। এই সেন্টেন্সটা দেখেন, একটু বুঝতে পারবেন। এখানে বলছে বাট শব্দটা কোন পার্টস অফ স্পিচ? জাভেদ বলেছেন নোট করবেন কিনা? হ্যাঁ, নোট করতে চাইলে অবশ্যই ভালো। আচ্ছা, তাহলে এইখানে খেয়াল করি, এই সেন্টেন্সে কিন্তু ওই ঘটনাটাই ঘটছে। হি কুড নট উইন, সে জিততে পারতো না, বাট হি লার্নড এ লট, তবুও সে অনেক বেশি পড়েছে। হ্যাঁ, অনেক বেশি পড়েছে। তাহলে এইখানে বাটের পরে কিন্তু এই লার্নটের আগে এখানে একটা উজ্জ্ব আছে। কি আছে? সাবজেক্ট আর ভার্ব উজ্জ্ব আছে। এই সাবজেক্ট ভার্বটা উজ্জ্ব আছে, হি কুড, মানে হি উজ্জ্ব আছে। সো এই হি এখানে উজ্জ্ব আছে আর একটা ভার্ব আছে, সো এটা নিঃসন্দেহে কনজাংশন। কনজাংশন বুঝতে পারলাম তো? তাহলে আমাদেরকে এইভাবে জিনিসটাকে মাথায় রাখতে হবে যে যে ওয়ার্ডের পরে সাবজেক্ট ভার্ব অথবা শুধু ভার্ব থাকে, ভার্ব দিয়ে যোগ করা মানে সেটা হলো কনজাংশন। নেক্সট এই উদাহরণটা, হুইচ ওয়ান ইজ কনজাংশন। এইখানে আবার সরাসরি চারটা ওয়ার্ড দিয়ে জিজ্ঞেস করেছে এখানে কোনটা কনজাংশন। ডিরেক্ট চারটা শব্দ দিয়ে জিজ্ঞেস করেছে, হুইচ ওয়ান ইজ কনজাংশন, কোনটা কনজাংশন, চারটা শব্দ দিয়ে জিজ্ঞেস করেছে। আনসারটা হচ্ছে অ্যান্ড। এই যে এবং বোঝাতে 4 নাম্বারটা হচ্ছে কনজাংশন, এবং বোঝাতে 4 নাম্বারটা কনজাংশন, 4 নাম্বারটা হচ্ছে কনজাংশন। ওকে, তাহলে আমরা কনজাংশন আর প্রিপোজিশনের পার্থক্যটা বুঝে গেছি। এখন আমরা আস্তে আস্তে একটু কঠিনের দিকে যাব। ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমাদের ক্লাসগুলো বেসিক থেকে অ্যাডভান্স হয়। এটাই হচ্ছে আমি আলিম আপনাদের সাথে এভাবেই পড়াই, আমার বইগুলো শিখছে এইভাবেই লেখা। এইটা একটু শেষ করেন। 7 নাম্বার কোশ্চেনের ধরনটা একটু বুঝে যান, যেন পরীক্ষার হলে গিয়ে অবাক না হন। বলছে হুইচ ওয়ান ইজ ডিসিমিলার, নিচের কোনটা ডিসিমিলার। দেখেন 4টা অপশনে 4টা ওয়ার্ড দিছে। সো এখানে আপনাকে কম্পেয়ার করে বের করতে হচ্ছে ডিসিমিলার কিভাবে। নানানভাবে ডিসিমিলার হতে পারে। এখানে ইনটু হচ্ছে ডিসিমিলার। কেন? ইনটু শব্দটা শুধুই প্রিপোজিশনের ন্যায় কাজ করে, শুধুই প্রিপোজিশনের ন্যায় কাজ করে। আর বাকি শব্দগুলো আপনারা আগেই জানেন যে এগুলো যুক্ত করতে ব্যবহার করা হয়, কনজাংশনের ন্যায় কাজ করে। সো আনসারটা হচ্ছে 7-এর জন্য সি নাম্বার। বুঝতে পেরেছি? তাহলে সরাসরি ওয়ার্ড দিয়েও জিজ্ঞেস করতে পারে, সেন্টেন্সের মধ্যে থেকে আমাদেরকে আইডেন্টিফাই দিতে পারে। সো অ্যালার্ট থাকতে হবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এই সূত্র দুটো লিখে দিয়েছি। সো এই ট্রিক্স আর টিপসগুলো আপনারা লিখেও রাখতে পারেন, আবার চাইলে বারবার ক্লাসগুলো করে মনে রাখতে পারেন। তবে বিশেষ কিছু নোট লিখে রাখাই ভালো। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোরিলেটিভস বলতে কি বোঝায়? 10টি কোরিলেটিভসের নাম লিখুন। আমরা এখন কোরিলেটিভস শিখব। দেখেন, কোনো কিছুর নামের অর্থের মধ্যেই ওই বিষয়ের সংজ্ঞাটা কিন্তু লুকাইতে থাকে। আমরা এটা বুঝি না, অনেকেই বোকার মতো বুঝি না। কো মানে কি? সহ। রিলেটিভস মানে আত্মীয়। স্যার আপনি এইটা মনে রাখলেই হচ্ছে যে সহ সহায়ক বা সহ সম্পর্কযুক্ত, যেটাই বলেন আপনি। এই যে তার মানে যে কনজাংশনগুলো জোড়ায় জোড়ায় বসে, মানে একটার সাহায্যে আরেকটা বসে, এইরকম জোড়ায় জোড়ায় থাকা কনজাংশনগুলোর নাম হলো কোরিলেটিভস। উদাহরণস্বরূপ আমরা যদি বলি আইদার ডট ডট অর, নেইদার ডট ডট নর। আমি অনেকগুলো কোরিলেটিভস আছে, আমি লিখছি না, সময় বাঁচানোর স্বার্থে আমি আপনাদেরকে ছবিতে দেখাই দিচ্ছি জিনিসগুলো, কোরিলেটিভসগুলো কি কি আছে। এইটা দেখেন, এই যে এইগুলো সব কোরিলেটিভস। আইদারের সাথে কি বসছে? অর। আইদার ডট ডট অরই বসবে, ঠিক আছে? তার মানে আইদারের পরে একটা কিছু বসবে, আবার এরপর আরেকটা কিছু বসবে। ক্লিয়ার? মিনিং জানা জরুরি। আইদার ডট ডট অর মানে হচ্ছে এটা অথবা ওটা। নেইদার ডট ডট নর মানে এইটাও না ওইটাও না, দুটো জিনিসের নাম থাকবে। বোথ ডট ডট অ্যান্ড, অ্যান্ডের পরে থাকবে মানে উভয়ই বোঝাবে, দুটোই এরকম বোঝাবে। প্রেফার ডট ডট টু, একটার চেয়ে আরেকটাকে প্রাধান্য দেওয়া বোঝাতে এই জোড়া কনজাংশনটা ইউজ হয়। আর এই জোড়া কনজাংশনগুলোর নাম কি? কোরিলেটিভস কনজাংশন। তারপর বলছে কি রেদার ডট ডট দেন, তারপর হচ্ছে কি নট ডট ডট বাট।
এরপরে অ্যাজ অথবা সো এর সাথে ডট ডট অ্যাজ থাকবে। এই যে জোড়ায় জোড়ায় বসা কনজাংশনগুলো, এইগুলোকেই বলা হচ্ছে কোরিলেটিভস। এগুলোকেই বলা হচ্ছে কোরিলেটিভস কনজাংশন। এখন আমরা দেখব যে এই কোরিলেটিভস ওয়ার্ডগুলো আমাদের সেন্টেন্সে কেন প্রয়োজন। এই যে কোরিলেটিভস ছাড়াও আরও কিছু জেনারেল কনজাংশন আছে, শুধু অর, দেন, বাট, অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যান্ড, সিমিলার টু। আরেকবার দেখেন, অ্যাজ ওয়েল অ্যাজ কনজাংশন, অ্যান্ড, সিমিলার টু ইত্যাদি কনজাংশন। এখন আমরা এই কনজাংশনগুলোর ইউজেস কিভাবে করব, আমাদের পরীক্ষায় প্রশ্নটা আসবে কিভাবে, সেইটা একটু জানা দরকার। তো দেখি আমরা সেখান থেকে কি কোশ্চেন পাবো। সেটা পাবো হচ্ছে এই যে শূন্যস্থানমূলক বা ডট ডটমূলক জায়গাগুলো আপনাদের জন্য রেখেছি আমি, এই ডট ডট জায়গাগুলোতে যদি এখানে কোনোভাবে নাউন থাকে, এই নরের পরে অর্থাৎ এই জায়গাটাতেও আমাদেরকে নাউন ব্যবহার করতে হবে, নাউন ব্যবহার করতে হবে। যেহেতু এরা হচ্ছে কোরিলেটিভস, তার মানে এরা একই জিনিস নিয়ে ব্যবহার করে বাক্যে বসবে। আগে ভালো করে বুঝেন, এই যে একই জিনিস নিয়ে বসবে এদের উভয় পাশে, এটার নাম হচ্ছে প্যারালেলিজম। প্যারালেলিজম টার্মসটার নাম কি বলেন? প্যারালেলিজম। প্যারালেলিজম আমি লিখে দিচ্ছি, যদিও আপনার শব্দটা দরকার নাই, তাও একটু মনে রাখেন। প্যারালেলিজম, এই যে প্যারালেলিজম মানে হচ্ছে সমান্তরালের নিয়ম, সমান্তরালের নিয়ম। তাহলে এইখানে যদি আমরা কোনোভাবে নাউন ইউজ করি, তাহলে এখানে নাউন ইউজ করব, পরীক্ষার হলে এক পাশে দিবে, আরেক পাশে শূন্যস্থান রাখবে। তাহলে আপনাকে এক পাশে নাউন দেখে আরেক পাশে কি ব্যবহার করতে হবে? নাউন ব্যবহার করতে হবে। এটা আপনাকে দিবে, একটু পরে উদাহরণ দিচ্ছি, টেনশন নাই। ঠিক এরকম নাউনের মতো আর কি কি বসতে পারে? নাউনের মতো বসতে পারে এখানে প্রোনাউন, বসতে পারে ভার্ব, বসতে পারে টু প্লাস V1, বসতে পারে ভার্ব প্লাস আইএনজি, যত পার্টস অফ স্পিচের জিনিসগুলো আছে বসতে পারে। এখানে প্রিপোজিশন প্লাস নাউন এরকম করে বসতে পারে, প্রিপোজিশন প্লাস নাউন বসতে পারে। ঠিক এই জিনিসগুলো এই পাশে থাকলে এই পাশেও বসাতে হবে, সেম। এই কারণেই এটার নাম হচ্ছে প্যারালেলিজম। ক্লিয়ার? এই জন্য নাম হলো প্যারালেলিজম। তাহলে আমরা আবার বলছি যে এই শূন্যস্থান অংশে যদি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন প্লাস নাউন ইত্যাদি যাই থাকবে, সেই জিনিসটা আমাকে এই পাশে ব্যবহার করতে হবে। এটার নামই হচ্ছে প্যারালেলিজম। এখন আমরা উদাহরণ দিয়ে জিনিসটাকে ক্লিয়ার করি। আগে মুখের কথাটা নেন। ওকে, উদাহরণগুলো আমি যাচ্ছি ঠিক সেমভাবে। এই যে এখানে যেগুলো সিঙ্গেল ওয়ার্ডের কনজাংশন আছে, এগুলোর ক্ষেত্রে ওয়ারের পাশে দুই পাশে একই জিনিস বসবে, দেনের দুই পাশে একই জিনিস, বাটের দুই পাশে, সিমিলার টু এর, অ্যান্ডের, অ্যাজ ওয়েল অ্যাজ এর কনজাংশনগুলো খেয়াল রাখেন। এখন উদাহরণ, 1 নম্বর উদাহরণ। এক্সাম্পল ছাড়া আপনাকে ক্লিয়ার করা সম্ভব না, চলেন। মেহনাজ আফরিন, হ্যাঁ ভালো বুঝতে পারছেন না, একটু সময় দেন। 1 নম্বর বলছে কোনটি সঠিক সেন্টেন্স, কোনটি সঠিক সেন্টেন্স। 1 নম্বর বলছে করিম প্রেফার রিডিং ড্যাশ টু রাইটিং। বলেন তো এখানে কোনটা আনসার হবে? যারা পারেন, বুঝতে পেরেছেন। এই সেন্টেন্সে প্রথম কথা আছে কি? প্রেফার, প্রেফার, প্রেফার। সো আমরা বলছিলাম প্রেফারের সাথে কোরিলেটিভ কনজাংশন কি হয়? প্রেফার ডট ডট, প্রেফার ডট ডট টু বসে। এখন এইখানে যা থাকবে এইখানেও তাই দিতে হবে। সো আসেন, প্রেফারের পরে রিডিং আছে, তাহলে আমার এখানে কি হবে? রাইটিং হবে। তাহলে আনসার এটা হতে পারে। এখানে প্রেফারের পরে টু রিড আছে, দেন আছে, দেন থাকলে তো আগেই বাদ। কেন বাদ? কারণ এখানে সে প্যারালেলিজম মানার আগে তো কোরিলেটিভস মানলো না। কোরিলেটিভস মানে কি? প্রেফারের সাথে ডট ডট কি বসাতে হয়? টু বসাতে হয়। প্রেফারের সাথে টু বসে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখানে এটা হলো না। দেন আছে, এইখানেও দেন আছে, হইলো না। এইখানেও দেন আছে, হইলো না। তাহলে একটাই আনসার, সেটা হচ্ছে এ নাম্বার। এটা কিভাবে প্রমাণ করি? এই যে প্রেফারের সাথে ডট ডট টু আছে, আবার দুই পাশে একই জিনিস বসছে। এই পাশে ভার প্লাস আইএনজি, এখানেও ভার প্লাস আইএনজি, এখানেও ভার প্লাস আইএনজি, এখানেও ভার প্লাস আইএনজি। ওকে, এই হচ্ছে আপনাদের একসাথে। এটার নাম হচ্ছে প্যারালেলিজম। এটার নাম হচ্ছে প্যারালেলিজম। বুঝতে পেরেছি? ওকে, পরের আরেকটা কোশ্চেন দেখি আমরা। 2 নাম্বারটা, এটা বলেন। 2 নাম্বার বলেন, 2 নাম্বার বলেন। কোশ্চেন নাম্বার 2। ক্লাস চলাকালীন সময় আপনাদের ক্লাস সংক্রান্ত প্রশ্ন করবেন। আদার্স কোনো কোশ্চেন টোশ্চেন থাকলে সেগুলোর মতো ক্লাস শেষে টাইম দিবই। তাছাড়া পার্সোনালি হেল্প নাম্বার তো দেওয়াই আছে। আচ্ছা, এইগুলো আমাদের এই পেজেই, মানে আমাদের এই গ্রুপেই রেকর্ড আকারে থেকে যায়। রেকর্ড বলবো না, এমনি থেকে যায়, আপনারা সেগুলা পরে দেখে নিতে পারেন। আচ্ছা, তাহলে 2 নাম্বারটা কি আনসার হবে? দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি
এই যে নট অনলির সাথে ডট ডট বাট অলসো ইউজ করতে হয়। সো এটা এখানে কোরিলেটিভস ঠিক আছে, কোরিলেটিভস মানে কি জোড়া জোড়া মিলিয়ে বসবে, আর প্যারালেলিজম মানে কি এই জোড়ার দুই পাশে একই জিনিস বসবে। তো এখানে আমাদেরকে এই যে জোড়ার দুই পাশে শূন্যস্থান দিয়ে রাখছে, এইখানে শূন্যস্থান দিচ্ছে, আবার এইখানে নট অনলি ডট ডট বাট অলসো দুই জায়গাতে শূন্যস্থান দিয়েছে। তার মানে জোড়া কনজাংশনটা হচ্ছে নট অনলি ডট ডট বাট অলসো। এখন এই উভয় পাশে একই জিনিস বসাতে হবে, উভয় পাশে একই জিনিস। সো কোনটা আনসার হতে পারে? নট অনলি ব্রেক্স ডিসোলুট ব্রক অ্যাজ এ ডিসলোকেটেড, এই যে ব্রক পাস্ট টেন্স মানে V2 পাস্ট টেন্স, একইভাবে লোকেটেড এটাও হচ্ছে পাস্ট টেন্স। সো আনসারটা কিন্তু বি নাম্বার। সি নাম্বার হবে না, কারণ এটা V2 ভার্বের অবস্থা একরকম, আবার এখানে আইএনজি যুক্ত হবে না। ডি নাম্বার হবে না কেন? ব্রেকিং আর ডিসলোকেটিং এই দুইটা হবে না কেন সেটা একটু বলে দিচ্ছি। এইখানে আসি, যদিও এইটা একই রকম দেখা যাচ্ছে ডি নাম্বারটা, কিন্তু ডি নাম্বার হবে না কেন ভালো করে বুঝতে চেষ্টা করেন। না হওয়ার কারণ হলো এই সেন্টেন্সটা যে এখানে তৈরি হচ্ছে, দ্য অ্যাক্সিডেন্ট হলো সাবজেক্ট। তো এই সাবজেক্টের পরে কি আপনি সরাসরি ভার্ব প্লাস আইএনজি দিতে পারেন? তাহলে কি সেন্টেন্সটা তৈরি হবে? না, কারণ হলো ভার্বের সাবজেক্টের পরে যদি আইএনজি যুক্ত করতে হয় অবশ্যই সামনে এম ইজ আর ওয়াজ আর কোনো একটা অক্সিলারি ভার্ব বি ভার্ব প্রয়োজন হয়, কিন্তু সেটা তো নাই। যেহেতু এখানে দ্য অ্যাক্সিডেন্ট ইজ বা কোনো কিছু বলা নাই, সুতরাং এখানে সরাসরি ভার্বের প্রেজেন্ট রূপ অথবা পাস্ট রূপ বসতে পারবে, সেটা হচ্ছে ব্রক এবং ডিসলোকেটেড। তার মানে আমরা আরও একটা জিনিস খেয়াল করলাম যে সমজাতীয় অপশন দুইটাও থাকতে পারে, সেক্ষেত্রে দেখে নিতে হবে সেন্টেন্সে কোনটা কারেক্ট হচ্ছে। ক্লিয়ার? জামাল উদ্দিন, রবিউল সবাই বলেছেন ডি। ডি কিন্তু হচ্ছে না, একদম নগদে ভুল করছেন। কেন ডি হবে না? কারণ অ্যাক্সিডেন্টের পরে সরাসরি এটা সাবজেক্টের পরে ভার্বের সাথে আইএনজি হয় না। হ্যাঁ, এই কারণে আনসারটা হবে বি নাম্বার। বিতে দুইটাই আছে। ক্লিয়ার সবাই? একটা হলো ব্রক V2 পাস্ট ইনডিফিনিট, আর হলো ডিসলোকেটেড V2 এইটাও পাস্ট ইনডিফিনিট। তাহলে দ্য অ্যাক্সিডেন্ট নট অনলি ব্রক হিজ লেগ, মানে বলছে কি অ্যাক্সিডেন্টে শুধুমাত্র তার পা ভেঙেই যায়নি, বাট অলসো ডিসলোকেটেড হিজ জয়েন্টস, তার জয়েন্টসটা স্থানচ্যুত হয়ে গেছিল। বুঝতে পেরেছি? সো এইভাবে কিন্তু আমাদের প্রশ্নগুলো সলভ করতে হবে। নেক্সট কোশ্চেন আমরা চলবে, অনেকগুলো এমসিকিউ দিয়ে সলভ করব। এটা বলেন, প্রেফার দিয়ে আমরা তো একটা করেছি অলরেডি, প্রেফার থেকে বাদ যাই। এটা বলেন, এটাও প্রেফার, এইটা করেন। 5 নম্বর কোশ্চেনটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 5। ক্লাস শুরুর আগে নোটিশ আসে নাই? কে বলেছে নোটিশ আসে নাই? আপনি কি গ্রুপে ছিলেন? অবশ্যই গ্রুপে নোটিশ দিয়েছি। আচ্ছা, লিঙ্ক তো দিয়েছি, লিঙ্ক তো পেয়েছেন। নেক্সট, নোটিশ কি বলছেন আপনি? সরাসরি এসএমএস নোটিশ যায় না, হোয়াটসঅ্যাপে পাবেন। এরপর হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট, নিচের কোনটা কারেক্ট? আইভি মজুমদার, ক্লাসে মনোযোগী হন, সমস্যা নাই। মিস্টার ফাইসাল বলেন 5 নাম্বার কি হবে আনসার? বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কারেক্ট। সেম ভাবে হি ইজ নেইদার, এখন আমরা বলছি কি নেইদার জোড়া কনজাংশন নিয়ে যদি বসে তাহলে নেইদারের সাথে কি বসে? নর বসে। ঠিক আছে, জোড়া কনজাংশন ঠিক আছে। এইটাতে কি জোড়া কনজাংশন ঠিক আছে? নট ডট ডট নর বলে আমরা কোনো কনজাংশন পড়েছি? নট ডট ডট নর বলে কোনো কনজাংশন পড়িনি। সো বি নাম্বার অপশনটা আগেই ভুল। সি নাম্বার হি স্পিক্স নেইদার, নেইদারের সাথে নর বসবে, ওকে, এটাও জোড়া কনজাংশন ঠিক আছে। ডি নাম্বার নেইদারের সাথে ডট ডট নর বসে, এইটাও জোড়া কনজাংশন ঠিক আছে। এখন জোড়া কনজাংশনের সাথে বা কোরিলেটিভসের সাথে সমস্যা না, সমস্যাটা হলো প্যারালেলিজম মানছে কিনা। প্যারালেলিজম মানে এদের দুই পাশে একই জিনিস বসবে। ভালো কথা, এখানে নেইদারের পরে স্পিক্স ভার্বের বেস ফর্মের সাথে এস বাই এস যোগ করা আছে, তার সাথে আছে হলো নাউন, তাহলে দুটো জিনিস আছে। কিন্তু নরের পরে কি দুটো জিনিস আছে? ভালো করে বলেন। নরের পরে শুধুই একটা নাউন আছে, কিন্তু এইখানে নেইদারের পরে কি কি ছিল? নেইদারের পরে দুটো জিনিস ছিল। নেইদারের পরে কিন্তু দুইটা জিনিস আছে। নেইদারের পরে ওইখানে অপশনে কি আছে? এলো ভার্ব আছে আর এলো নাউন আছে, দুইটা জিনিস আছে। কিন্তু নরের পরে একটাই জিনিস আছে, সেটা হলো নাউন। তাহলে এইটাও ভুল, তার মানে এটা প্যারালেলিজম মানে নাই। বুঝতেছেন? সি নাম্বার, এইবার এইটা মনে হয় মিলতে পারে। হি স্পিক্স নেইদার ইংলিশ নর ফ্রেঞ্চ। এই যে দেখেন, নেইদারের পরে একটা নাউন আছে ইংলিশ, আবার নরের পরে একটা নাউন আছে ফ্রেঞ্চ, এইটা কিন্তু মিলে গেছে। সো এইটা হলো আনসার। আর ডি নাম্বার ভুল কেন? নেইদার হি স্পিক্স, নেইদারের পরে সাবজেক্ট ভার্ব ইংলিশ, এখানে তিনটা জিনিস আছে নেইদারের পরে, বাট এখানে নরের পরে কিন্তু একটাই জিনিস আছে, সেটা হচ্ছে ফ্রান্স।
সো 4 নাম্বার অপশনটাও ভুল, তাহলে আনসারটা হচ্ছে আমাদের 3 নাম্বার। বুঝতেছেন তো? তাহলে আমরা এইটা দিয়ে আমাদের এই প্যারালেলিজমটা ভালো করে বুঝতে পারলাম যে এখানে দুটো জিনিস মানবে জোড়া কনজাংশনগুলো। একটা হচ্ছে সে জোড়ায় জোড়ায় বসবে, অর্থাৎ আইদারের সাথে অর মিলিয়ে নেদারের সাথে নর মিলিয়ে এরকম জোড়ায় জোড়ায় বসবে, আর হলো এদের উভয় পাশে একই জিনিস ব্যবহার করতে হবে। ক্লিয়ার তো সবাই, তাই না? মাসুরা খাতুন, রবিউল ইসলাম রবি, এর চেয়ে আর সুন্দরভাবে কীভাবে বোঝাবো আমি জানি না। তাহলে প্যারালেলিজম আর কোরিলেটিভস এই দুটো বিষয় আমরা শেষ করলাম। এখন আমরা আরেকটু অগ্রসর হওয়ার চেষ্টা করব। আচ্ছা, এটা একটু শর্টকাটে বলেন তো, একটু দ্রুত ঝটপট আমরা বলে দেওয়ার চেষ্টা করি। হি প্রেফার্স ফ্লাইং, এই দেখেন প্রেফারের পরে ফ্লাইং কি আছে, ভার্বের সাথে আইএনজি আছে, ভালো কথা। তো প্রেফারের সাথে ডট ডট টু বসে, এটা হলো কোরিলেটিভসের কথা, মানে জোড়া কনজাংশনের কথা। তাহলে মাঝখানে ফ্লাইং ভার্ব প্লাসে আইএনজি আছে, তাহলে শূন্যস্থানে কি হবে? আইএনজি হবে। একদম চোখ বুঝে আনসার। আনসার কি? ট্রাভেলিং। বাহ, ম্যাজিকের মতো আনসার হয়ে যাবে, ম্যাজিক, একদম ম্যাজিক। এরপর আই প্রেফার সুইমিং টু, এই যে সুইমিং আছে প্রেফারের পরে সুইমিং, তাহলে টু এর পরে ভার্বের সাথে আইএনজি লাগবে, মানে হলো ওয়াকিং। বুঝতেছি তো? বিউটি রানী আনসার করছেন, আগমনী। হ্যাঁ, এতদিন মুখস্থ করতাম আর ভুলে যেতাম, মুখস্থ করার কিছু নাই, একটু বুঝে নিলে একদম সহজ। ক্লিয়ার? এইটা হচ্ছে প্যারালেলিজমের সিকোয়েন্স, আপনারা বুঝে নিলেন। এখন আমরা আরেকটু অগ্রসর হই, আর কয়েকটা এমসিকিউ সলভ করে এখান থেকে আমরা হয়তো বের হতে পারবো। এইটা বলেন, কোশ্চেন নাম্বার 3 বলার চেষ্টা করেন। একটু কঠিন এমসিকিউ দিছি, ভয়ের কোনো কারণ নাই, না পারলে তো আমি আসি। 3 নাম্বারটা চেষ্টা করেন, প্যারালেলিজম থেকে দিয়েছি। বলছে ইন মেনি ওয়েজ, বিভিন্ন মাধ্যমে বা বিভিন্ন উপায়ে, রাইডিং এ বাইসাইকেল, একটা বাইসাইকেল চালানো বা বাইসাইকেলের চড়া, ইজ সিমিলার টু ড্যাশ, ইজ সিমিলার টু ড্যাশ। সো এইখানে দেখেন এই যে সিমিলার টু শব্দটা আছে, তাই না? সিমিলার টু, এইটা হলো আমাদের একটা সিঙ্গেল কনজাংশন, এটা জোড়া কনজাংশন না, আমরা কিন্তু সিঙ্গেল কনজাংশনের মধ্যে এটা দেখছিলাম। সো সিঙ্গেল কনজাংশন এইটাও প্যারালেলিজম, মানে সিমিলার টু এর আগে যে স্টাইল থাকে সিমিলার টু এর পরেও সেম স্টাইল থাকবে, এটার নামই হচ্ছে সমান্তরালের নিয়ম। তো এইখানে দেখেন সিমিলার টু এর আগের অংশ কিভাবে আছে, এই যে রাইডিং এ বাইসাইকেল, এইখানটিকে ঠিক আছে, রাইডিং এ বাইসাইকেল, তার মানে এখানে রাইডিং এ বাইসাইকেল এইভাবে আছে, ঠিক সেমভাবে আমার এখান থেকে আনসার করতে হবে, সেটা হলো ড্রাইভিং এ কার, ড্রাইভিং এ কার, মানে আনসারটা হচ্ছে এ নাম্বার। তার মানে ইন ম্যানেজ, বিভিন্ন দিক থেকে একটা বাইসাইকেলের চড়া ইজ সিমিলার টু ড্রাইভিং এ কার, একটা গাড়ি চালানোর মতোই। পারবেন, আশা করি পারবেন, আর সমস্যা নাই। হ্যাঁ, এরপর আমরা চলে যাব প্যারালেলিজম থেকে একটু অগ্রসর হয়ে, এইটা একটু দেখি তো, অ্যান্ড বাটের প্যারালেলিজম একটু দেখি, অ্যান্ড এবং বাটের প্যারালেলিজম। অ্যান্ড এবং বাট, এই যে অ্যান্ডের উভয় পাশে একই জিনিস, বাটের উভয় পাশে একই জিনিস, এই প্যারালেলিজমটা দেখি। 2 প্লাস বেস মানেই হচ্ছে ইনফিনিটিভ, রাইট? আচ্ছা, এক নাম্বার, দ্য ম্যান ড্যাশ ডাউন সাইলেন্টলি অ্যান্ড ড্যাশ হিজ ফুড, এইখানে হচ্ছে অপশনে আছে অ্যান্ড, ভালো করে বুঝেন। আর অ্যান্ড হচ্ছে প্যারালেলিজমের মূল বিষয়। সো অ্যান্ডের আগের অংশে আমাকে শূন্যস্থান দিছে একটা ভার্বের অবস্থানে, ম্যান হলো সাবজেক্ট, তো ভার্বের অবস্থানটা আপনি যেই টেন্সে ইউজ করবেন, অ্যান্ডের পরে যে শূন্যস্থান দিচ্ছে সেখানেও আপনি সেই একই টেন্স ইউজ করবেন। সো একই টেন্স ইউজ করতে হবে, সেম টেন্স ইউজ করতে হবে। সো এখানে দেখেন সিটস, এটা প্রেজেন্ট টেন্স, টুক পাস্ট টেন্স, তার মানে এদের দুটো মিল নাই। স্যাট হলো পাস্ট টেন্স আর টেক হলো প্রেজেন্ট টেন্স, এই দুটো মিল নাই। এইখানে স্যাট পাস্ট টেন্স, টুক হলো পাস্ট টেন্স। স্যাট আসছে কোথা থেকে বলেন তো? সিট থেকে আসে স্যাট, তাই না? সিট থেকে আসে হলো স্যাট, আর একইভাবে টেক থেকে আসে টুক, তাহলে আনসারটা হচ্ছে সি নাম্বার। সি নাম্বার আনসার, বুঝতে পারেন নাই? দুই পাশে সেম টেন্সের ইউজ করব, এই পাশে স্যাট, এটা পাস্ট টেন্স, সিট স্যাট স্যাট, আর টেক টুক টুক, এই যে টুক হলো পাস্ট টেন্স। তার মানে দুই পাশেই সমজাতীয় টেন্সের ব্যবহারটাও কিন্তু একই রকম হবে, অর্থাৎ ভার্বের V2 এটাও ভার্বের V2। বুঝতে পারছি? হ্যাঁ, একটু কঠিন দিয়েছিলাম, তবে অনেকেই হয়তো ধরতে পেরেছেন, বলার পরে তো সবাই বুঝছেন, তাই না? তাহলে এভাবেই আপনাদেরকে যে প্রদত্ত লেকচার শিটগুলো দেওয়া থাকে সেগুলো আপনারা পড়ে পড়ে বুঝে নিয়ে রপ্ত করে ফেলবেন ইনশাল্লাহ। এরপর এখান থেকে আমরা একটু অগ্রসর হই, আমাদের প্যারালেলিজম আর কোরিলেটিভস শেষ। এখন আমরা যাব হচ্ছে কনজাংশনের অর্থগত ইউজেসে। এইখানে
এতক্ষণ যা করলাম আমরা আধা ঘন্টা টাইমের মধ্যে, জাস্ট আপনারা 10 সেকেন্ড টাইমের মধ্যে একটু রিকল করেন ব্রেনের মধ্যে, তারপর আমরা এই এখন কনজাংশনের আসল পর্বে চলে আসছি, যেখান থেকে আমাদের অ্যাডভান্স পর্ব, যেখান থেকে কোশ্চেনটা আমাদের হয়েছিল। ঠিক আছে, এতক্ষণ বেসিক বোঝালাম। সো 10 সেকেন্ড কিসে বলো আছে বেসাবে কি শুরু করা যায়, তাই তো? তাহলে এতক্ষণ আমরা শিখলাম কনজাংশনগুলো কি কি, সেগুলো কিভাবে কিভাবে সেন্টেন্সে থাকে, সেগুলোর গঠনগুলো কেমন হতে পারে, নানান কিছু শিখেছি। এখন আমরা দেখব হচ্ছে কিছু কনজাংশনের অর্থগত ইউজেস। কনজাংশনের অর্থগত ব্যবহার, এগুলো এক নজরে প্রথমত অর্থ দেখতে হইতো, কিন্তু আমরা এক নজরে অর্থ না দেখে একটা একটা করে জানবো। ঠিক আছে, প্রথমে আমরা দেখব হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ইউজেস। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার প্রথমে আমরা দেখব অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ব্যবহার। ওকে, আমি একটু মিউট করে রেখেছিলাম। আচ্ছা, সাউন্ড আমি নিজে মিউট করে রেখেছিলাম। আচ্ছা, বলছি যে কোন অর্থ প্রদানে অ্যাজ ইফ এবং অ্যাজ দো ব্যবহার করা হয়, উদাহরণ দাও। আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর ইউজেসটা যখন করব, তখন আমাদেরকে সবার আগে বুঝতে হবে যে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মিনিংটা কি। ভালো করে বুঝবেন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর মিনিংটা। শুধু অর্থ জানলে এখানে আপনি অনেক কিছু করতে পারবেন। আজকে কিন্তু কনজাংশনের অর্থগুলো বোঝানোই কনজাংশনের ক্লাস। অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এই কথাটার বাংলা হচ্ছে যেন, অথবা আরেকটা হয় এরকম যে মনে হয়, যেন অথবা মনে হয়, এরকমটা অর্থ দেয়। ঠিক আছে, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর অর্থটা হচ্ছে যেন অথবা মনে হয়। সো এইরকম অর্থ প্রদান করার ক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে অ্যাজ ইফ এবং অ্যাজ দো। আমরা একদম উদাহরণ দিয়ে জিনিসটাকে বোঝানোর চেষ্টা করি। এইখানে বেশ কিছু স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারগুলো আমি আপনাকে বলে দিলেও পারি, একটু লিখে দিই আগে। দ্বারা স্ট্রাকচারটা আগে বুঝেন। এই যে অ্যাজ ইফ বা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, এর উভয় পাশে যদি টেন্সের ইউজেসটা আসে, সাউন্ড আছে তো এখন? কি আপনারা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর উভয় পাশে যদি টেন্সের ইউজেস আসে, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এইখানে যদি কোনোভাবে প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট টেন্স থাকে, এইখানে হবে পাস্ট টেন্স। মানে হলো এইখানে যদি পাস্ট থাকে, এইখানে হবে পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। তাহলে আমাদের দুটো নিয়ম কাজ করবে। একটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে পরের অংশ হবে পাস্ট ইনডেফিনিট টেন্স, আর প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স থাকে পরেরটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। মনে থাকবে, এইটুকু জানলেই আমরা উদাহরণগুলো সমাধান করতে পারবো। এই প্রশ্নটা সলভ করেন, এই প্রশ্নটা সলভ করেন। তবে পাস্টের ক্ষেত্রে আবার এখানে পাস্ট পারফেক্ট না থাকলে আপনি পাস্ট ইনডেফিনিটও করতে পারবেন। সোজা কথা পাস্ট হবে। হ্যাঁ, প্রেজেন্ট থাকলে পাস্ট হতে পারে, আর পাস্ট থাকলে অলওয়েজ কি হবে? পাস্টই হবে। এখন বলেন, দে ট্রিটেড মি, তারা এমন আচরণ করলো যেন, যেন আই ওয়ার এ চাইল্ড, আমি একজন শিশু ছিলাম। তো এই যে যেন অর্থের প্রয়োজন হচ্ছে, তো যেন অর্থের প্রয়োজন হলে সেখানে আমরা কি ব্যবহার করব? অ্যাজ ইফ। বুঝতেছেন? তাহলে আমাদেরকে কনজাংশনের ক্ষেত্রে এরকম চারটা অপশন দিবে, অর্থ অনুযায়ী ইউজ করতে হবে। এখন এখানে কি হোয়েন দিলে মিনিংটা মিলবে? ভালো করে বুঝেন। হোয়েনের মানে হলো যখন। দে ট্রিটেড মি, তারা আচরণ করলো যখন আই ওয়ার এ চাইল্ড, আমি ছোট ছিলাম। এটা কি মিললো কোনো বিষয়ে? অর্থটা কিন্তু মিললো না। যে দে ট্রিটেড মি, তারা আচরণ করলো হোয়েন, যখন আই ওয়ার এ চাইল্ড, যখন আমি শিশু ছিলাম, তা হয় নাকি সে তারা এমন আচরণ করলো যেন আমি শিশু ছিলাম।
সো যেন অর্থে আনসারটা হচ্ছে অ্যাজ ইফ। এগুলো একদম কঠিন না, শুধু মিনিংটা আপনাকে মনে রাখতে হবে। তাহলে ক্লাসের সময় কিন্তু আপনি বারবার মুখস্থ করে নিতে পারেন, অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে যেন, অ্যাজ ইফ এবং অ্যাজ দো মানে যেন, মনে মনে মুখস্থ করে নেন। এটা হি স্পিক্স ড্যাশ হি ওয়ার এ সায়েন্টিস্ট, বলেন তো এটা কি হবে? অ্যাজ ইফ এবং অ্যাজ দোই পড়ছি তো, তাহলে এখানে অ্যাজ ইফ হবে। হি স্পিক, সে কথা বলল, অ্যাজ ইফ হি ওয়ার এ সায়েন্টিস্ট, যেন সে একজন কি ছিল? বিজ্ঞানী ছিল। এই বিষয়গুলো কেন ঘটে? এটা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অবাস্তব বোঝাতে বা মিথ্যা মিথ্যা একটা সেন্স বোঝাতে ব্যবহার করা হয়, মিথ্যা মিথ্যা সেন্স। এখন দেখেন আপনি যদি এখানে অ্যাজ ইফ দেন, মিনিংটা হচ্ছে কি? সে স্পিক্স, সে কথা বললো, যেন অ্যাজ ইফ দিলেন যেন হি ওয়ার এ সায়েন্টিস্ট, সে একজন ডাক্তার ছিল। তার মানে বোঝাচ্ছে আসলে সে একজন ডাক্তার ছিল না, কিন্তু সে কথা বলতেছিল যেন সে কি ছিল? ডক্টর ছিল। এরকম একটা সেন্স দিচ্ছে। সো এই ক্ষেত্রে মিনিংয়ের উপর নির্ভর করছে আপনি কোন কনজাংশনটা ইউজ করবেন। সো মিনিং জানা খুব জরুরি। সো একটা পুরো সেন্টেন্সের এই সেন্টেন্সগুলো কিন্তু আপনাদেরকে মোটেই কঠিন সেন্টেন্স দিবে না, একদম সহজ সেন্টেন্সগুলো দিবে, সেইগুলো অর্থ করে করে আপনাকে বসাতে হবে। আরেকটা জিনিস আমরা বলছিলাম, দেখি প্রমাণ করি। অ্যাজ ইফের আগের অংশে প্রেজেন্ট ইনডেফিনিট আছে, অ্যাজ ইফের পরের অংশে দেখেন পাস্ট ইনডেফিনিট আছে, ওয়ার দিয়ে পাস্ট ইনডেফিনিট। আর এগুলো যেহেতু অবাস্তব, এই কারণে হি থাকা সত্ত্বেও এখানে ওয়ার হয়েছে। এখানে কিন্তু ওয়াজ হতে পারতো, বাট ওয়াজ হয়নি। কেন ওয়াজ হয়নি? কারণ ওয়াজ হলো বাস্তব মিনিং দেয় অতীতকালে। যদিও হি আছে, অনেকে বলবেন ভাই হি এর সাথে তো ওয়ার কখনো হয় না। হ্যাঁ, অবাস্তব সেন্টেন্সে হি এর সাথে ওয়ার হয়, হি এর সাথে অজই হয় না। মনে থাকবে বিষয়টা? তাহলে আশা করি এইটা বুঝতে পারছেন। তাহলে এটা হলো অবাস্তব সেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্সে। এখানে অবাস্তব সেন্সে পাস্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে এই সমস্ত জায়গায় অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পরে অজ ব্যবহার করা যাবে না, তাতে সাবজেক্ট যাই থাক সেখানে ইউজ করতে হবে ওয়ার। কি ব্যবহার করতে হবে বলেন? ওয়ার। তাহলে এই কোশ্চেনটা আমরা বুঝে নিলাম। দেখেন আমাদের ক্লাসে কিন্তু অনেক এমসিকিউ আমরা সলভ করি। 1 ঘন্টার ক্লাস আপনি বাংলাদেশের যে কোনো টিচারের ক্লাস করেন, 10 ঘন্টা লাগবে আপনাকে বোঝাতে। এরপর পরের কোশ্চেনটা 3 নাম্বারটা, এটা আপনারা আনসার তো অ্যাজ ইফ হবে বুঝতেইছেন, কিন্তু কেন হবে সেটা একটু বুঝে নেন, লাস্টে যেন মডেল টেস্টে পারেন আপনারা। বলছে হি লুকস, তাকে দেখায়, অ্যাজ ইফ যেন হি হ্যাজন্ট স্লিপড অল নাইট। হ্যাঁ, তাকে এমন দেখাচ্ছে যেন সে সারা রাত কি ঘুমায়নি, এইরকম দেখাচ্ছে যেন, মানে এরকম। এখন এই সেন্টেন্সটা আবার অবশ্যই এখানে হ্যাজন্ট স্লিপ আছে, এইটা অনেকে দেখে বলতে পারেন স্যার এটা তো প্রেজেন্ট টেন্স। মনে রাখতে হবে এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কিন্তু কাজ করে হলো পাস্টের মতো। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আরেকটা নাম হলো এটা পাস্ট ইনডেফিনিট। প্রেজেন্ট পারফেক্ট মানে যেটা অতীত হয়ে গেছে, তো সেটাই তো পাস্ট ইনডেফিনিট। সো সেই রকমটা অর্থ দিচ্ছে। হি লুকস, তাকে দেখাচ্ছে, অ্যাজ ইফ যেন হি হ্যাজন্ট স্লিপ অল নাইট, সে গত রাতে ঘুমায়নি বা সারা রাত ঘুমায়নি। ক্লিয়ার? তাহলে এইভাবে করে আমাকে সেন্টেন্সগুলো অ্যাজ ইফ এবং অ্যাজ দোর ইউজেস দিয়ে করতে হবে। নেক্সট, তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো দিয়ে ক্লিয়ার। এটা অ্যাজ ইফ অ্যাজ দো বাংলা মিনিংটা হচ্ছে যেন অর্থে আপনারা ইউজেস করবেন। বিফোর আফটার, এই দুটার মিনিং তো আপনারা জানেন। বিফোর মানে পূর্বে, আফটার মানে পরে। এটা আমি আপনাদের না বললাম, কনজাংশন হিসাবে পূর্বে আর পরে বোঝাতে কি ব্যবহার করব? পূর্বে বোঝালে বিফোর, পরে বোঝালে আফটার, ব্যাস। পূর্বে বোঝালে বিফোর, পরে বোঝালে আফটার। এইটা লাগবে না আপনাদের, এখান থেকে কোশ্চেন নাই আপনাদের। এইটা লাগবে, দো অল দো, এইটা লাগবে। আচ্ছা বুঝি, আমরা এখন একটু বোঝার চেষ্টা করি। দো আর হচ্ছে অল দো, এগুলোর মিনিং কি? এইগুলোর মিনিং হচ্ছে যদিও, যদিও, তথাপি, যদিও অথবা তথাপি, যদিও। আর ইফ মানে কিন্তু যদি, দুইটা কিন্তু আলাদা জিনিস, দুইটা আলাদা জিনিস। আমরা এখান থেকে শুধু দো আর অল দো পড়বো, আমাদের অন্যগুলো লাগবে না। দো আর অল দের ইউজেসটা পড়বো। তাহলে দো আর অল দো কখন বসাবো? বাংলায় যদি যদিও বা তথাপি মিনিং প্রয়োজন হয়। এই দো অল দোর ক্ষেত্রে যে দুই পাশে দুটো সেন্টেন্স থাকবে তারা বিপরীত সেন্স দিবে। আমি একটু ক্লিয়ার করছি। দো অল দোর উভয় পাশে, এটা হচ্ছে উভয় পার্শ্বে বিপরীত অর্থ দিবে, উভয় পাশে বিপরীত অর্থ দিবে দো অল দোর বেলায়। হ্যাঁ, উদাহরণ দিবে, উদাহরণ না দিলে তো কিছু ক্লিয়ার হবে না। আগে বেসিকটা নিয়ে নিলাম, এখন আসি এক্সাম্পলে সরাসরি ক্লিয়ার হই। এই প্রশ্নটা সলভ করেন। কোশ্চেন নাম্বার 1 বলছে ড্যাশ দ্য স্টুডেন্টস ওয়াজ নট ভেরি ইন্টেলিজেন্ট, হি স্পোক ভেরি ওয়েল।
এখন এখানে কি মিনিং দিচ্ছে, মিনিংটা বোঝানোর চেষ্টা করি আগে। হি স্পোক, সে কথা বলেছিল, ভেরি ওয়েল, খুব ভালোভাবে, বুঝলাম, সে কথা বলেছিল খুব ভালোভাবে। আর এই অংশে বলছে দ্য স্টুডেন্ট ওয়াজ নট ভেরি ইন্টেলিজেন্ট, দুইটা অংশ কিন্তু বলছে স্টুডেন্টটা অত ভেরি ইন্টেলিজেন্ট ছিল না, কিন্তু সে কথা বলেছিল ভালোভাবে, মানে কিন্তু বললাম না আর কি, সে কথা বলেছিল ভালোভাবে। তাহলে আপনি বলেন যে এখানে দুটো অংশ বিপরীত কিনা। প্রথম অংশে বলছে ওয়াজ নট ভেরি ইন্টেলিজেন্ট, মানে ইন্টেলিজেন্ট ছিল না। দ্বিতীয় অংশে বলেছে কথা বলেছে ভালোভাবে। তো সাধারণ নিয়মে যে ইন্টেলিজেন্ট ছিল না সে কি ভালোভাবে কথা বলার কথা? তাহলে দুটো সেন্স না এই পাশে, একটা হাবোধক সেন্স আর একটা নাবোধক সেন্স, মানে বিপরীত একটা সেন্স কাজ করছে। সো সেন্টেন্সের মধ্যে এরকম বিপরীত সেন্স কাজ করলে সেখানে আপনি ব্যবহার করবেন হচ্ছে যদিও। তাহলে আনসারটা হচ্ছে এরকম, যদিও স্টুডেন্টটি ইন্টেলিজেন্ট ছিল না তথাপিও সে ভালোভাবে কথা বলেছিল। সো আনসারটা হচ্ছে দো অথবা অলদো। অপশনে কি আছে? দো আছে। বুঝতে পারছি? তাহলে আনসারটা হচ্ছে দো। তাহলে যদিও অর্থে একটা সেন্টেন্সের দুটি অংশে বিপরীত বা পরস্পর বিপরীত সেন্স প্রকাশ করতে আমরা ইউজ করব হচ্ছে দো অথবা অলদো। এরপর এই প্রশ্নটা সলভ করেন, এই প্রশ্নটা সলভ করেন। একই স্টাইলের কিন্তু একটু বড় করে দিয়েছি। আই কুডন্ট স্লিপ ন্যাশ ভেরি টায়ার্ড, এটা কিন্তু 33তম বিসিএস আসছে। আরেকটা কথা বলি, আপনি নিবন্ধন সহ বাংলাদেশের যে পরীক্ষায় দেন না কেন বিসিএস পরীক্ষার প্রশ্নগুলো আপনাকে মাস্ট পড়তেই হবে, মাস্ট, কারণ সেই প্রশ্নগুলো সবার জন্যই লাগবে। আমি আপনাদের জন্য নিবন্ধনের যে সাজেশনটা দিয়েছি সেখানে কিন্তু সাজেশনে বলে দিয়েছি যে বিসিএস কোশ্চেনগুলো পড়তেই হবে, আর আমি যে শিটগুলো দেই সেখানে বিসিএস কোশ্চেন থাকে অলরেডি। তাহলে এখানে আনসারটা হচ্ছে এ নাম্বার। মিনিংটা কি? আই কুড নট স্লিপ, আমি ঘুমাতে পারিনি, অলদো, যদিও, আই ওয়াজ ভেরি টায়ার্ড। দেখেন কথাটা কিভাবে বিপরীত হলো। সাধারণ নিয়মে আমরা যদি খুব টায়ার্ড হয়ে যাই তাহলে কি আমাদের অনেক বেশি ঘুমানোর কথা? এটাই তো সাধারণ নিয়ম। কিন্তু এখানে সেন্সটা দিচ্ছে যে যদিও আমি অনেক ক্লান্ত ছিলাম তথাপিও আই কুডন্ট স্লিপ, আমি ঘুমাতে পারলাম না। বুঝতেছেন? তাহলে সেন্সটা হলো বিপরীত সেন্স কাজ করবে। সো এই যে বিপরীত সেন্সটা কাজ করার জন্যই হচ্ছে দো আর অলদের ইউজেসটা আমাদেরকে সেন্টেন্সে করতে হবে। আর বাকিগুলো হবে না কেন? ইনস্পাইট অফ এইটা হতে পারে না, কারণ ইনস্পাইট অফ সত্ত্বেও বোঝায়, আর সেটার ইউজেস কিন্তু কোনো ক্লোজের আগে হয় না, ওটা হয় ফ্রেজের আগে। ডেসপাইট সত্ত্বেও, ডেসপাইট আই ওয়াজ, এইখানে ডেসপাইট শব্দটা ডেসপাইট আই ওয়াজ সত্ত্বেও বোঝাচ্ছে, কিন্তু সত্ত্বেও তো মিনিং না, বরং এখানে মিনিংটা কি? যদিও বা তথাপি। এরপর আচ্ছা, তাহলে আমরা দো অলদের ইউজেসটা শিখে গেলাম। এখান থেকে সব উদাহরণগুলো আপনারা পড়বেন। এই যে আমাদের পরীক্ষা আসছিল এখান থেকে, এখন পড়ব বাট, ফর, ইফ আর প্রোভাইডেড দ্যাট, এই তিনটার ইউজেস। এই তিনটার ইউজেস ভালো করে মনোযোগ দিবেন এখানে। আচ্ছা, বাট ফর শব্দটা আসলো কোথা থেকে আমরা এইটা একটু বুঝি। বাট ফর যে কনজাংশন সেটা কিভাবে হয়? বাট ফর প্লাস আমরা সেন্টেন্সে দেখতে পাবো ফ্রেজ, বাট ফরের পরে আমরা দেখতে পাবো হচ্ছে ফ্রেজ। এটা আসছে কোথা থেকে আমরা সেটা একটু বুঝি। ইফ প্লাস সাবজেক্ট প্লাস এইখানে হলো হ্যাড নট প্লাস V3 ডট ডট কমা, এইখানে সাবজেক্ট প্লাস উড, কুড, মাইট প্লাস হ্যাভ প্লাস V3, এইরকম করে সেন্টেন্সটা থাকবে। তাহলে আমরা এইখানে একটু রিপ্লেস করি, এইটার রিপ্লেসে এইটা আসে কোনটুকু? এই যে বাট ফর ফ্রেজ আর ইফ থেকে শুরু করে এই যে V3 ডট ডট কমার আগ পর্যন্ত ভালো করে বুঝেন। তার মানে ইফের সাথে সম্পর্ক হয়ে যে সেন্টেন্সটা নেগেটিভ স্টাইলে থাকে ওই সেন্টেন্সটাকে বাট ফর দিয়ে ফ্রেজ আকারে লিখতে হয়। এইটা হলো বাট ফরের ইউজেস। তার মানে মিনিংটা হচ্ছে যদি না করতে, এরকম একটা সেন্টেন্স দিয়ে বোঝাই, তাহলে আপনার জন্য সহজ হবে। আগে বাট ফরটা বুঝি, সেন্টেন্সটা বুঝি, আমরা এইটা বুঝি, এইটা
এক নম্বর সেন্টেন্সটা বলছে ড্যাশ ইয়োর সিনসিয়ারেস্ট কোঅপারেশন আই উড হ্যাভ ফেইল্ড। এই সেন্টেন্সটাকে আমি ঘুরিয়ে লিখতেছি। এখানে আনসারটা কিন্তু বাট ফর। কেন বাট ফর হলো আমি সেটা মিনিংটা না বোঝালে আপনি বুঝবেন না। দেখেন একটু অ্যাডভান্স পড়াশোনা, এটা আমি এই জন্যই করাচ্ছি কারণ আমি জানি যে এটার একটা সম্ভাবনা আছে পরীক্ষা আসবে। দেখেন আমরা যদি বাট ফরকে রিপ্লেস করি তাহলে আমাকে লিখতে হতো এরকম যে ইফ ইউ had not if you had not your given your sincerest cooperation, সংক্ষেপে লিখলাম if you had not given your sincerest cooperation, তারপর হচ্ছে I would have failed, I would have failed। এইবার বুঝেন, তার মানে বলতেছি যদি তুমি তোমার কোঅপারেশনটা আমাকে না দিতে বা তুমি যদি কোঅপারেশনটা না করতে তাহলে I would have failed, আমি কি করতাম? ফেল করতাম বা ব্যর্থ হতাম। সেম কথাটাকে এইখানকার যে অংশটা সেটাকেই কিন্তু বাট ফর দিয়ে সংক্ষেপে এখানে লেখা হচ্ছে। বাট ফর মানে হলো বাট ফর যদি না দিতে ইয়োর সিনসিয়ার কোঅপারেশন, তোমার সাহায্য সহযোগিতা, আই উড হ্যাভ ফেইল্ড, আমি ব্যর্থ হতাম, আমি ব্যর্থ হতাম। তাহলে দেখেন সেন্সটা কি, বাট ফরটা মূলত আসছে কোথা থেকে? ইফ প্লাস নট যুক্ত সেন্টেন্সকে সংক্ষেপ করার জন্য বাট ফর কনজাংশনটা ব্যবহার করতে হয়। তাহলে বাট ফরের পরে ব্যবহার করতে হয় ফ্রেজ আকারে, যদিও এই ফ্রেজটা তৈরি হচ্ছে হলো এই নেগেটিভ অংশ থেকে। এটা একটু জটিল নিয়মস, যারা বুঝতে পেরেছেন তাদের জন্য যথেষ্ট, আর যারা এটা বুঝতে পারেন নাই আমরা কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাসে ইনশাল্লাহ আরও বুঝাবো। তাহলে এটা আনসার কি বলেন? বাট ফর। আচ্ছা এখানে আমরা আর কয়েকটা নিয়ম একটু দেখে আসি। হ্যাঁ ইফ মানে কি? শুধু ইফ মানে হলো যদি, এটা আমরা আগেই বলেছি। ইফ মানে হলো যদি অর্থ প্রদান করতে ব্যবহার করব। প্রোভাইডেড দ্যাট, এটার মানে কি? প্রোভাইডেড দ্যাট মানে হলো যদি, এইখানে যদির সাথে একটা যোগ হবে তাহলে, যদি ডট ডট তাহলে। এখানে বলি এই প্রশ্নটা সলভ করেন। 5 নাম্বার প্রশ্নটা, এই 5 নাম্বার প্রশ্নটা একটু সলভ করেন। ইউ গেট ফাদার্স পারমিশন, আই উইল টেক ইউ ফিশিং নেক্সট উইক। 5 নাম্বারটা অর্থ আগে বের করার চেষ্টা করেন, অর্থ না বের করতে পারলে কিন্তু আনসারটা ভুল হবে। হ্যাঁ এটা একটু সলভ করার চেষ্টা করেন। প্রকৃতি দৃশ্য আপনি বলেছেন হচ্ছে বি নাম্বার আনসার, জাকির বলছেন বি নাম্বার, রজনী বলছেন বি নাম্বার। হ্যাঁ মিনিংটা ধরতে পেরেছেন অনেকে। লাবণী বলেছেন বি নাম্বার, মিলে গেছে। ফাইন ভালোই ট্যালেন্ট আপনারা। হ্যাঁ আচ্ছা কিভাবে এটা হয় আগে মিনিংটা বুঝেন। বলছে প্রোভাইডেড দ্যাট মানে হলো যদি বা তাহলে, যদি ইউ গেট ফাদার্স পারমিশন, তুমি তোমার বাবার পারমিশন পাও, যদি তুমি তোমার বাবার পারমিশন পাও, আই উইল টেক ইউ ফিশিং নেক্সট উইক, মানে আমি তোমাকে পরের সপ্তাহে কি করব? মাছ ধরতে নিয়ে যাব, আমি তোমাকে পরের সপ্তাহে মাছ ধরতে নিয়ে যাব। আচ্ছা আজহাতুল্লাহ আল হেলাল বলছেন এত কমেন্টস করি আমার নাম কোনোদিন বললেন না স্যার, এই তো বলে দিলাম। ঠিক আছে আচ্ছা নেক্সট, তাহলে এখানে আনসারটা কি ছিল? 5-এর আনসারটা হলো প্রোভাইডেড দ্যাট, বাংলাটা হচ্ছে যদি ইউ গেট ফাদার্স পারমিশন, তুমি তোমার পিতার পারমিশন নাও, আই উইল টেক ইউ ফিশিং নেক্সট ডে, আমি তোমাকে আগামী সপ্তাহে মাছ ধরতে নিয়ে যাব।
মাছ ধরতে নিয়ে যাব। সো এইরকমভাবে অর্থটাই মূল বিষয়। অ্যাজ কেন হলো না? অ্যাজ মানে যেহেতু, অ্যাজ মানে এখানে কি হয় যেহেতু, তো মিনিংটা কি? যেহেতু ইউ গেট ফাদার্স পারমিশন, তুমি তোমার পিতার পারমিশন পাও। আই উইল টেক ইউ ফিশিং নেক্সট ডে বা নেক্সট উইক, মিনিংটা কিন্তু মিলছে না। দেখেন অ্যাজ মানে কি? অ্যাজ মানে বুঝতে হবে, অ্যাজ এর মিনিংটা হচ্ছে যেহেতু, অ্যাজ মানে হলো যেহেতু। তো যেহেতু মিনিংটা দিলে এখানে মিলে না। আবার অল দ্য মিনিং দিবেন, যদিও মিনিং দিলে মিলবে না। হ্যাঁ, সালমান কবির সাদ, ক্লাসে একটা পোর্শন সময় দিতে হবে, আপনি যদি হঠাৎ করে ঢুকেন বুঝতে পারবেন না। আচ্ছা, তাহলে এখানে বলছে অ্যাজ মানে কি? যেহেতু, অ্যাজ মানে যেহেতু। তাহলে যেহেতু আনসার দিলে এখানে মিনিংটা মিলবে না। যেহেতু তুমি তোমার পিতার পারমিশন পাও, তাহলে আমি তোমাকে ফিশিংয়ে নিব, মিনিংটা মিলছে? মিলছে না। সো অর্থই ফ্যাক্ট কিন্তু এখানে। ওকে, এই যে এটা আসছিল আপনাদের, এটা অলরেডি আমরা সলভ করে আসছি। দ্য ফ্লাইট উইল টেক অফ, ফ্লাইটটি উড্ডয়ন করবে, প্রোভাইডেড দ্যাট, যদি দ্য ওয়েদার ইজ গুড, আবহাওয়াটা ভালো হয়। ওকে, এখানে বলছে যে 41তম বিসিএসে এটা আসছে, আই শ্যাল হেল্প ইউ প্রোভাইডেড ইউ অবে মি। এই প্রোভাইডেড শব্দটা এখানে কি? এটা হলো কনজাংশন। প্রোভাইডেড কি? কনজাংশন। ওকে, একজন প্রশ্ন করছেন যে বিফোর আফটার থেকে কোশ্চেন হবে কিনা সাবিনা। বিফোর আফটার থেকে প্রশ্ন হবে, সেটা হবে টেন্সের ইউজেসে, মানে বিফোরের আগে কোন টেন্স, পরে কোন টেন্স। আমরা কিন্তু টেন্সের ব্যবহার দেখাচ্ছি না, ওইটা দেখাবো টেন্স অধ্যায়ে গিয়ে। আর এখন দেখাচ্ছি হলো এই কনজাংশনগুলোর পরিচিতি, কনজাংশনগুলোর মিনিং কি, কনজাংশন অপশনে থাকবে সেইগুলো দেখাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, এরপরে হলো ইনস্পাইট ডিসপাইট, এটা আপনাদের লাগবে না, এইটা লাগবে। এইটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। এটা লেস্ট অথবা লেট অ্যালোন, এই দুটো দিয়ে আপনাদের কিন্তু পরীক্ষা প্রশ্ন হতে পারে, অলরেডি কোশ্চেন হয়েছে। সো দেখি আমরা মিনিংটা কি। লেস্ট মানে হলো পিছে ভয় হয়, লেস্ট মানে পিছে ভয় হয়। আর লেট অ্যালোন মানে হলো তাও আবার, লেট অ্যালোন মানে হলো তাও আবার। এখন দেখেন, লেস্ট মানে পিছে ভয় হয়, মানে আপনি কোনো একটা কাজ করছেন অথবা করছেন না, যেই কারণে আপনার পিছনে কিছু একটা ঘটতে পারে। যেমন আপনি তাড়াতাড়ি করছেন না, এই কারণে আপনি ট্রেনটা মিস করতে পারেন। আপনি পড়াশোনা করছেন না, এই কারণে আপনি নিবন্ধন পরীক্ষাতে ফেল করবেন। এই যে যে একটা কাজ না করলে বা একটা কাজ করলে আরেকটা কাজ হতে পারে। যেমন আমি যদি দেরি করি তাহলে আমি ওখানে যেতে পারবো না, না যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে যে ব্যাপারগুলো, এই ক্ষেত্রে ব্যবহার করবো লেস্ট। আর লেট অ্যালোন কখন? আমরা অনেক সময় বলি যে সে 1 পিস মাংস খেতে পারে না, আবার 1 কেজি, এরকম বলি না। সে 1 মাইল হাঁটতে পারে না, তাও আবার 10 মাইল হাঁটার চিন্তা করে। সো এই যে এইরকম ক্ষেত্রে আমরা ইউজ করবো হচ্ছে লেট অ্যালোন। ক্লিয়ার? তাহলে তাও আবার কথাটার মানে হলো একটার চেয়ে একটা অতিরিক্ত প্রকাশ করবে, যে সে 1 কিলোমিটার হাঁটতে পারে না, তাও আবার 10 কিলোমিটার। আমরা 5 পৃষ্ঠাই পড়তে পারি না, তাও আবার 500 পৃষ্ঠা আছে না এরকম। সো এইরকম নিবন্ধনের স্টুডেন্ট আসলে 200 পৃষ্ঠাই পড়তে পারে না, তাও আবার 1200 পেজ। হ্যাঁ, 1200 পেজ যারা পড়বে তারা 25-25 কমন পাবে, নিঃসন্দেহে পাবে। আর যারা একটু কম পড়বে তারা একটু কম পাবে, খুবই সহজ কথা। তো এইরকমভাবে আমরা ব্যবহার করব লেস্ট অথবা লেট অ্যালোন। তো চলেন লেস্ট এবং লেট অ্যালোন দিয়ে উদাহরণগুলো একটু দেখি, তাহলে আমাদের ভাষাটা আরও ক্লিয়ার হবে। এইটা নবম প্রভাষক আসছে, এটা অলরেডি আমরা সলভ করেছি। বলছে রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ুন। লেস্ট পিছে ভয় হয় যে ইউ শুড ফেল ইন দ্য এক্সামিনেশন, না জানি তুমি আবার পরীক্ষাতে ফেল করো। তার মানে কি বোঝাচ্ছে? মনোযোগ দিয়ে তাড়াতাড়ি পড়ো, না জানি আবার তুমি পরীক্ষাতে ফেল করো। এই সমস্ত সেন্স দিতে এই ইউ প্লাস শুড বা সাবজেক্ট প্লাস শুড থাকে এই লেস্টের পরে। লেস্টের পরে সাবজেক্ট প্লাস শুড থাকে। আচ্ছা, পরের প্রশ্নটা এটা সলভ করেন। 2 নাম্বার, সিলেক্ট দ্য রাইট ওয়ার্ড। বলছে হি র্যান ফাস্ট, লেস্ট হি। এইখানে এটা বিসিএস আসা প্রশ্ন, এটা 26তম বিসিএস আসছে, গুরুত্বপূর্ণ। এইখানে আবার লেস্ট আছে, লেস্টের পরে সাবজেক্ট প্লাস আমরা কি বলছি, সাবজেক্ট প্লাস শুড বসে। সেখানে শুড ইউজ করতে হবে, জাস্ট অপশনে শুড ব্যবহার করতে হবে। যদিও এটা এইখানকার প্রশ্ন না, সমজাতীয়, তাই এখানে দিলাম আর কি। পরের কোশ্চেন এটা বলেন তো, আই ওয়াক ফাস্ট ড্যাশ আই শুড মিস দ্য ট্রেন। মিনিংটা বুঝতে হবে যে আমি তাড়াতাড়ি হাঁটছিলাম, না জানি ট্রেনটা মিস করি, এরকম একটা ব্যাপার। আমি তাড়াতাড়ি হাঁটছিলাম, না জানি ট্রেনটা মিস করি, এইরকম অর্থে।
তাহলে এখানে কি আই ওয়াক ফাস্ট, আমি দ্রুত হাঁটছিলাম, আই ওয়াক ফাস্ট আমি দ্রুত হাঁটছিলাম, ড্যাশ আই শুড মিস দ্য ট্রেন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আনসারটা কি হবে? আনসারটা হবে হচ্ছে 3 নাম্বার, লেস্ট আই শুড মিস দ্য ট্রেন, না জানি আমি ট্রেনটা মিস করি, পিছে ভয় হয় ট্রেনটা মিস করি, এরকম। তাহলে 3-এর আনসারটা হচ্ছে লেস্ট। 4 নাম্বারটা বলেন, আলম ইজ আ পোর ম্যান, লেস্ট অর্থ তা না হলে বা ছাড়া। হ্যাঁ, লিস্টের আরেকটা মিনিং একজন বলছেন এরকম যে তা না হলে, লিস্টের মিনিং একজন বলছেন এরকম, কমেন্টস করেছেন, হ্যাঁ হতে পারে। তাহলে আমরা আগের সেন্টেন্স না এটা আরেকটা মিলাবো, এটার বলে আনসার কি হবে বলেন? আলম ইজ এ পোর ম্যান, আলম হচ্ছে একজন গরিব মানুষ, ভালো কথা। হি ক্যান নট বাই, সে বাই করতে পারে না একটা বাইসাইকেল, মানে হি ক্যান নট বাই এ বাইসাইকেল, সে একটা বাইসাইকেল কিনতে পারে না, ড্যাশ এ কার। দেখছেন অতিরিক্ত বিষয় বলতেছে যে সে একটা বাইসাইকেল কিনতে পারে না, শূন্যস্থান দিয়ে বলছে এ কার, তাহলে এখানে কি বসবে? লেট অ্যালোন, মানে তাও আবার, হ্যাঁ তাও আবার কি একটা কারের কথা বলতেছে, মানে 4 চাক্কা কার আর কি। আনসারটা বুঝতে পারছি, তাহলে এখানে আনসার হবে লেট অ্যালোন। তাহলে মিনিংটা আপনাকে মনে রাখতে হবে যে কোন কনজাংশন আমাকে সেন্টেন্সে কোন মিনিং এর জন্য ইউজ করতে হয়। এরপর এটা বলেন, হি হারিড, সে তাড়াতাড়ি করলো, এখানে হবে লেস্ট, তা না হলে হি শুড মিস দ্য ট্রেন, সে ট্রেনটি মিস করতে পারে, অথবা পিছে ভয় হয় যে সে ট্রেনটি মিস করতে পারে। দেখো তো তাহলে আনসারটা কি এখানে? পাস, উই হারিড লেস্ট উই শুড মিস দ্য ট্রেন, 5 নাম্বার। ওকে, তাহলে আমরা লেট অ্যালোন আর হচ্ছে লেস্টের ব্যবহারটা শিখে নিলাম। এরকম অনেক উদাহরণ আছে, এগুলো আপনারা না দেখলেও হবে। আমরা চলে যাচ্ছি পরের ইউজেসে। হোয়াইল, হোয়েন, ডিউরিং, এটাও লাগবে না, এগুলো আপনারা জানেন। হোয়াইল এগুলো খুব সহজ, যখন বোঝাতে ব্যবহার করা হয়। পুড়ে গেছে নাকি? বন্ধ করছে কি পুড়ে গেছে? আইপিএস দিয়ে। ওকে, তাহলে হোয়াইল, হোয়েন এগুলোর ব্যবহার লাগবে না আমাদের, এটা প্রয়োজন হচ্ছে আমাদের। কনজাংশন ইউজেস মোটামুটি শেষ, এখনই ক্লাস শেষ করব। সো দ্যাট মানে কি? সো দ্যাট মানে হলো যেন, তো যেন অর্থ প্রদান করতে আমরা ইউজ করতে পারি সো দ্যাট। সো দ্যাট দিয়ে আমরা কয়েকটা উদাহরণ দেখি জাস্ট, তারপরে আমাদের ক্লাস শেষ, আর লাগবে না আজকের মতো, এখানেই শেষ করবো আর কি। এটা পড়েন, সো দ্যাট দ্য এক্সাম ইজ ওভার উই ক্যান প্ল্যান ফর এ ট্যুর, মানে যেহেতু আমাদের ক্লাসটা সো দ্যাট তো অপশনে নাই, তাহলে আরেকটা জিনিস শিখে নিই এক্ষুনি। সো দ্যাট মানে যাতে, আমাদের ক্লাস 5-7 মিনিটের মধ্যে শেষ হবে। আর নাও দ্যাট, দুই জিনিস। সো দ্যাট মানে যাতে, আর নাও দ্যাট মানে হচ্ছে এখন যেহেতু, এখন যেহেতু। তো এখানে যেহেতু, এখন যেহেতু বসবে, নাও দ্যাট মিনিংটা হচ্ছে নাও দ্যাট, এখন যেহেতু দ্য এক্সাম ইজ ওভার, পরীক্ষা শেষ হয়েছে, উই ক্যান প্ল্যান ফর এ ট্যুর, আমরা একটা ট্যুরের জন্য যেতে পারি বা ট্যুরের একটা পরিকল্পনা করতে পারি। তাহলে মিনিং বুঝে নিলাম, সো দ্যাট মানে যাতে, নাও দ্যাট মানে হচ্ছে এখন যেহেতু। আচ্ছা, এরপর এটা আমরা পড়ছি অলরেডি, প্রথম দিকে পড়ছি, হি ইজ ওয়ার্কিং হার্ড, সে কঠোর পরিশ্রম করছে, সো দ্যাট যাতে, হি ক্যান শাইন ইন লাইফ, সে সফল হতে পারে। ওকে, এবং এটা হচ্ছে লাস্ট কোশ্চেন, 5 নাম্বারটা সলভ করেন। আই অ্যাম রিডিং ইন বিটুইন লাইন্স, ইন বিটুইন লাইন্স কথাটার মানে হচ্ছে আমি একদম খুঁটে খুঁটে পড়ছি, বা একদম দুইটা লাইন পুঙ্খানুপুঙ্খানুভাবে পড়ছি, ইন বিটুইন লাইন্স। তাহলে আই অ্যাম রিডিং আমি পড়ছি ইন বিটুইন লাইন্স, সো দ্যাট যাতে আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য বুক ওয়েল, মানে আমি হচ্ছে ক্লাসটা ভালোভাবে বা বইটা ভালোভাবে বুঝতে পারি। তাহলে আনসার হবে সো দ্যাট। বুঝতে পেরেছি? তো এই হচ্ছে আমাদের সো দ্যাটের ইউজেস। পরীক্ষার হলে আমাদের কনজাংশন থেকে নিবন্ধনে আসার মতো কোশ্চেন এগুলোই ছিল, এই নিয়মকানুন এগুলোই ছিল, এই নিয়মগুলোই প্র্যাকটিস করবেন, আশা করি আপনাদের জন্য যথেষ্ট হবে। সিন্স অ্যাজের ইউজেস আমরা পড়বো না, সেগুলো আমাদের প্রয়োজন হবে না, টিল আনটিল এগুলো লাগবে না, আমাদের কনজাংশনের ক্লাসটা এ পর্যন্ত ইতি টানছি। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।